খুবই খারাপ লাগবে শুনতে, কিন্তু আজকে প্যারেন্টিংটা একদম ঠিক নয়। দেখুন আমাদের দেশে এখনো সেক্স এডুকেশন মানে কি মনে করা হয় বলুন তো, কি করে ইন্টারকোর্স করা হয়। এই জেনারেশনের বহু ভালো জিনিস আছে, ওরা কিন্তু সত্যিটাকে সত্যি বলতে পারে। বাচ্চাদের শুধু শেখালাম তোমায় পড়তে হবে, তোমায় জয়েন দিতে হবে, তোমায় আইআইটি দিতে হবে, করতে করতে বলছেন আমার ছেলে বা আমি আমেরিকায় থাকি, ওরা তো খুব নাম কিনেছেন চারপাশে। তা আজকে আপনি আবার এক্সপেক্ট করছেন আপনার ছেলে মেয়ে প্রতি হোলি দিওয়ালিতে এসে আপনার সঙ্গে দেখা করবে, আপনার সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া করবে। হ্যাঁ, এই দুর্গাপুজো আসলেই দেখবেন একটা দুর্গা নারী আর অসুর হচ্ছে পুরুষ, এটা তো হতে পারে না। এটা শুভ অশুভর দ্বন্দ্ব। তাহলে মা দুর্গা কিসের প্রতীক? এন্টায়ার ইউনিভার্সের প্রতীক। তাহলে হঠাৎ করে নারীর প্রতীক আমার দুর্গা করে লাফালাফি শুরু হয়ে গেল চারপাশে, কাশবনের মধ্যে সবাই দৌড়াচ্ছেন আমার দুর্গা করে। আরে হোয়াট ইজ দিস? ইন্টারনেটের ওভার এক্সপোজার অথবা ইয়াং অ্যাডাল্টহুড কিংবা জেন্ডার চয়েসেস কি আজও এগুলো সোশ্যাল ট্যাবু বলে মনে হয় তো? কিন্তু যে মানুষটি এই নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন তিনিই হলেন আমাদের আজকের ক্লাসরুমে বিরতির অতিথি। আমরা কথা বলবো অল বেঙ্গল মেন্স ফোরামের প্রেসিডেন্ট নন্দিনী ভট্টাচার্যের সাথে। কথা হবে বাচ্চাদের মেন্টাল হেলথ নিয়ে, প্যারেন্টিং নিয়ে আর জেন্ডার নিউট্রালিটি নিয়ে। বোর্ড এক্সামস, কম্পিটিটিভ এক্সামস, এই সব মিলিয়ে কি স্টুডেন্টরা কোথাও নলেজের বদলে কোথাও একটা হার্ডশিপ বা সেরম দিকে কি বেশি এগিয়ে দিয়ে যাচ্ছে? দেখুন আজকের পড়াশোনাটা অন্যরকম হয়ে গেছে। আমাদের সময় যেরকম ছিল সেটা যদি এখন আমি বলি, ওই যে আবার বললাম দুনিয়া যেরকম আপনাকে সেরকম হতে হবে। আপনি যদি এখন বসে আমাদের দাদুর সময় যেরকম পড়াশোনা ছিল, বাবার সময় ছিল, আমাদের সময়, আমি যদি ভাবি বাবা এরা তো সেরকম না, বলে হবে না। ওদের যেরকম পড়াশোনা ওদেরকে সেরকম ভাবেই চলতে হবে। তো অ্যাংজাইটি আর বার্নআউটটা কি অতিরিক্ত বেশি হয়ে যাচ্ছে? কারণ এখন সবাই এআই আর এত কিছু করার নেই। এখন ওরা যদি আমাদের সিস্টেমে পড়াশোনা করতে শুরু করে ওরা কেউ পাস করবে? এই আগের দিন একজন বলছে 200 নম্বরে পরীক্ষা হতো, সবাই হবে না তো। আমরা হিস্ট্রিতে এত বড় বড় আনসার লিখতাম, আমরা ধরেই নিতাম হিস্ট্রিতে যদি কেউ লেটার পায় সে একটা সাংঘাতিক ব্যাপার। আজকাল তো ইংলিশেও বাংলাতে লেটার 100 পাওয়াটাও কোনো ব্যাপার না। আমাদের সময় সেই লেটারটাই একটা সাংঘাতিক ব্যাপার ছিল। ইংলিশে ফার্স্ট ক্লাস কজন পেতেন, বাংলায় ফার্স্ট ক্লাস কজন পেতেন, আজকাল তো মুড়ি মুড়কির মতো হচ্ছে। কাজেই আপনাকে যেরকম সিস্টেম সেরকম চলতে হবে। আমায় সবসময় বলবো বাবা আমরা কি সব জানতাম, আমরা ভীষণ জ্ঞানী আর ওরা কিছু জানে না, এটা আমি না একদম বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যখন যেরকম সিস্টেমের সঙ্গে চলতে হবে। তার বাইরেও অনেকে আছেন যারা এখনো পড়াশোনা করে, আজকের জেনারেশনে অনেক ছেলে মেয়ে আছে আমি কথা বলে দেখেছি যারা অনেক কিছু জানে, যারা নিজেদের ইচ্ছে পড়াশোনাটা করে। আবার আমাদের সময় অনেকে ছিল যারা কিচ্ছু জানে না। সব সময় সব রকম লোক আছে। তাই বলি কি আজকে ভালো আবিষ্কার হচ্ছে না, আজকে জেনারেশন করছে না, বা নানান দিকে পৃথিবীতে ছড়িয়ে নেই। আজকে জেনারেশন অনেক রকম আবিষ্কার করছে। এই এআই বলুন, চ্যাট, এটা কি জানেন যে এই যে আজকের এআই, এই যে আজকে সবকিছু, এই নিয়ে কবে রিসার্চ শুরু হয়েছিল? 1966 সালে শুরু করেছিলেন। না আমাদের স্বনামধন্য অভিনেতা বিকাশ রায়, ওনার ছেলে কিন্তু শুরু করেছিলেন আমেরিকায় গিয়ে রিসার্চ। ভাবতে পারছেন তাহলে কবে থেকে কাজ শুরু হয়েছে? আমি একটা আর্টিকেল পড়ছিলাম 1986-এ, একটা পেপার বেরিয়েছিল এর উপরে, যে ওরা ওই সময় একবার ট্রায়াল করার কথা বলেছিল, সবাই তাকে সে সময় করে ছোট করে দিয়েছে সায়েন্টিস্টটাকে। তো ব্যাকডেট গেলে তো অনেকটাই পুরোনো দিনে কবে থেকে কি রিসার্চ আরম্ভ হয়েছে আমরা নিজেরাই জানি না। হয়তো তার ফলাফলটা আজ দেখতে পাচ্ছি। বহু লোকের বহু অক্লান্ত পরিশ্রমের ফল আজকে আমরা পাচ্ছি। আবার হয়তো আজকে কিছু জিনিস শুরু হয়েছে যেটা গিয়ে আমরা অনেক পরে পাবো। তবে এখন যে ওভার ইন্ডালজেন্স, এই যে এডুকেশনটাকে এতটা ওভার ভ্যালু করা আর স্কিলসটাকে যে আন্ডার ভ্যালু করা, যে এডুকেশন ইজ এভরিথিং, দিস ইজ ওকে, মানে দেখুন এডুকেশন আর কোয়ালিফিকেশনের মধ্যে চিরকাল তফাৎ ছিল, থাকে। কোয়ালিফাইড মানুষ আর এডুকেশন মানে এডুকেটেড মানুষের মধ্যে অনেক তফাৎ, সেটা ঠিক। বাট আজকাল রবীন্দ্রনাথ অনেক কাল আগে বলে গেছেন কমল হৃদের পাথরটাকে বলি বিদ্যে, আর সেটা থেকে যেটা ঠিকরে বেরোয় সেটাই কালচার। বিদ্যান আর কালচার মানুষের মধ্যে তো তফাৎ আছে অনেক, তেমনি এডুকেশন আর কোয়ালিফিকেশনের মধ্যেও তফাৎ আছে। তো কোথাও কি একটা ডিসপ্যারিটি নিয়েছি যে ডিগ্রি আর এমপ্লয়মেন্ট? অবশ্যই। দেখুন আমার কাছে যে এত পুরুষ মানুষ আসেন, তো আমি পুরুষদের কথা আমি দেখি তো হয়তো বড় বড় চাকরি করেন, কিন্তু সামান্য জেনারেল নলেজটাও নেই, কিচ্ছু জানেন না। বলেই বলবেন দিদি আমরা তো আইন টাইন জানি না। আরে আপনার দেশের কনস্টিটিউশন সেটাই আপনি জানেন না মিনিমাম। আপনাকে লোকে ভয় দেখাচ্ছে, আপনি ভয় পাচ্ছেন যে আপনার এটা হলেই নাকি জেল হয়ে যাবে। এটা কি স্বাভাবিক? আমাদের কিন্তু এরকম ছিল না, আমরা অ্যাটলিস্ট কিছু জানতাম। কেউ কিচ্ছু জানেন না। আমি আপনাকে আরো সাধারণ ঘটনাও যদি বলি আপনি অবাক হয়ে যাবেন, তাদের মিনিমাম নলেজটুকু নেই কিচ্ছু সম্পর্কে, কিন্তু তারা বড় বড় চাকরি করছেন, কিন্তু নামের পেছনে বড় বড় ডিগ্রি আছে। তো এগুলো ভেবে লাভ নেই। আজকে দুনিয়াটা এরকম, তারা শুধু এরকম বই মুখস্থ করে পড়েছেন, পাশ করে চলে এসেছেন। তাদের আমি খারাপ ভালো এটার বিচারে যাব না, কিন্তু আজকে একটা এরকম জেনারেশন তৈরি হয়েছে যারা শুধু পড়েছেন রবীন্দ্রনাথের তোতা কাহিনীর মতন, গজগজ করে পড়েছেন, উগড়ে দিয়েছেন, পাশ করেছেন, বড় বড় চাকরি করছেন। তারা সেই চাকরিটা করছে এবং তাদের হয়তো বাস্তব ধারণা নেই। তবে একদম আজকের জেনারেশন একদমই মানে
ওই বাবা মা শিখতেই দেননি। বাবা মা বলেছেন তুই পড়, তুই চাকরি করবি, বড় চাকরি করবি, বিদেশ যাবি, এ করবি। জেনারেল নলেজ যেটাকে বলে না, চারপাশে চোখ কান খোলা রেখে চলা। অনেকে হয়তো এরকমও আছেন যে আমাদের প্রধানমন্ত্রীকে জানেন না, আমি এরকম লোককেও জানি। হ্যাঁ, সেটা আমরা অন্যান্য মন্ত্রী ছেড়ে দিন, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এগুলো নাম ভুলে অন্যান্য মন্ত্রী তো ছেড়ে দিন, প্রধানমন্ত্রীকে জানেন না এরকম লোক আমি আমাদের কাছে দেখেছি। রাইট। তবে আর ধরুন আজকে আমাদের জিডিপি, ফিসকাল পলিসি, আজকে যে বিভিন্ন রকম কিছু জানেন তারা। হ্যাঁ, মানে না রেপো রেট না কত রেট আমরা গ্রো করছি, কোথায় রয়েছে জিডিপি, কিছু কোনো কিছুর সম্বন্ধে কোনো আইডিয়া নেই। সবচেয়ে বড় কথা তাদের কোনো আগ্রহ নেই এসব নিয়ে। তারা মানে ব্যাপারটা ওদের বয়ে গেছে, আমার তাদের নিজের মাইনেটা বাড়লো কিনা তারা শুধু এটাতেই আগ্রহী। রাইট। এবং আরেকটা জায়গা আমি বলতে চাইছি, যেটা ধরুন আজকাল যারা এখন পড়ছে, ধরুন এই হাজার একটা দুটো বছর পেছনে বা একটা দু বছর সামনে, এই যে জেনারেশনগুলো যেগুলো বেরোচ্ছে, ডিগ্রি যেগুলো পাচ্ছে তারা সেইভাবে এমপ্লয়েড হচ্ছে না। তো সেই কারণে আমরা যে সোশ্যাল একটা ফ্রাস্ট্রেশন আসছে বা র্যাডিক্যালাইজেশন আসছে, তো এইগুলো একটা হোপলেসনেস বা ওই যে এখন একটা নতুন এসেছে যে লোনার, লোনার আর লোনলিনেসের মধ্যে অনেক তফাৎ। হ্যাঁ, লোনার মানে কিন্তু যিনি নিজে থাকতে চান একা। হ্যাঁ, নাই বলছি ওরা যেভাবে আখ্যা দিচ্ছে, ওরা আখ্যা দিলেই সেটা আমি তো মানবো না। আমি ওই জায়গাটাই কথা বলতে যাচ্ছি যে এটা লোনার ইজ সামথিং ডিফারেন্ট। রাইট, রাইট। লোনার যিনি একদম একা থাকতে চান, রাইট। আর লোনলিনেস কিন্তু একাকিত্ব, যেটা আপনার হলো। রাইট। দুটো একদম তফাৎ। লোনার অনেক মানুষ আছেন, লোনার তারা নিজেরা বেছে নিয়েছেন, তারা ভালোবাসেন, তারা এনজয় করেন ওটা, নিজের কোম্পানি ওটাই ভালোবাসেন, সবকিছু নিয়ে তারা আছেন, তারা একা একা থাকতেই ভালোবাসেন। আর লোনলিনেস কিন্তু উনি চাননি ওটা থাকতে, কিন্তু ওনার হয়ে গেছে। সেটা যেটা হয়ে গেছে, ধরুন আজকে এই জেনারেশনটা যার কি হচ্ছে, ওরা ওটাকে ট্যাগ দিয়েছে একটা সোশ্যাল লোনার হিসেবে, দ্যাট ইজ লোনলিনেস। তো হবে না বাস্তব, ওই যে কিছু জানে না বলেই ওটা দিয়েছে, একদম সেই বাস্তব ওই জায়গাটা। এবার সেটার একটা বড় কারণ হচ্ছে যে জায়গাটায় যে ডিগ্রিটা দেওয়া হচ্ছে দ্যাট ইজ নট এমপ্লয়েবল, যেটা আমাদের রাজ্যে অনেকটাই বেশি হয়ে রয়েছে। এই জায়গাটায় যেটা হচ্ছে যে এই হোপলেসনেসটা বাড়ছে দিন দিন, আর একটা র্যাডিক্যালাইজেশন হচ্ছে এই জায়গাটায়। ওই যে গ্র্যাজুয়েট বা ধরুন মাস্টার্স এই লেভেলে যে যারা রয়েছে, এটাই আমি একটু আগে আপনাকে বলতে চাইছিলাম যে বাবা মায়েদের এখন উচিত ছেলেমেয়েরা কে কি চান, কে কি ভালোবাসেন, এই জিনিসটার দিকে নজর দেওয়া। কেমন? অনেক বাবা মার কাছে পয়সা আছে, তার ছেলে হয়তো ব্যবসাই করতে চান বা মেয়ে, সেটার দিকেও একটু নজর দেওয়া উচিত। রাইট। হয়তো তারা একটা ছোটখাটো ব্যবসা করে দিলেও, মানে ব্যবসা করতে চান তিনি। আর ব্যবসা কি একরকমই হয় নাকি, শুধু চিমনি দিয়ে ধোয়া বেরোবে আর ফ্যাক্টরি? অনেক রকমের ব্যবসা আছে, ব্যবসার কোনো অধিবোধই নেই, এত রকম ব্যবসা হতে পারে। সেগুলো নিয়েও বাবা মা কথা বললেন, ওই ডাক্তার হতে হবে আর ইঞ্জিনিয়ার হতে হবে। ইঞ্জিনিয়ার হয়ে 5,000 টাকা চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, এরকমও আমি জানি, রিসেপশনিস্ট হবেন বলে। তা কি লাভ এরকম পড়াশোনা করে? আর তাকে একটু জানতে চান না আপনার ছেলেমেয়েরা কি হতে চায়? হয়তো অন্য একটা কিছু হলে সে সাইন করতো, সে হয়তো করতে পারতো কাজটা। মানে আজকে যে এত কিছু অ্যাভেলেবল রয়েছে, আগের দিনে ফরেনসিক সায়েন্স নিয়ে অত কাজ হচ্ছে, যে কোনো একটা ফিল্ড নিয়ে। শুনুন, আমি আজকে এই কাজটা করতে এসেই জানতে পেরেছি যে আমাদের একটি ছেলে আছে যে হোমিওপ্যাথিতে ফরেনসিক হয়। আমি জানতাম না, এই কাজ করতে এসে তো জানতে পেরেছি। সে ন্যাশনাল হোমিওপ্যাথি কলেজে ফরেনসিকের এইচওডি, আমি তো জানতাম না। তো এইটা করতে তার মানে কি, আপনি যত নিজেকে বা এক্সপোজার বাড়াবেন তত অনেক কিছু জানতে পারবেন। আমি বহু কিছু এই কাজটা করতে এসে জানতে পেরেছি। হোমিওপ্যাথিকেও যে আমরা এরকম সবসময় তো একটা দুচ্ছাই করেছি, সেই কলেজে গিয়ে দেখতে পেয়েছি কত ব্রাইট ছেলে মেয়ে হোমিওপ্যাথির মানে অধ্যাপনা করছেন, কত ব্রাইট ছেলে মেয়ে পড়তে আসছে, এবং সেটা নিয়েও কত চিন্তা ভাবনা করার আছে। রাইট। তো এই জায়গাটা একটা মনে হয় এক্সপোজারের ব্যাপারটা বিরাট একটা, বারবার ঘুরে ঘুরে আসছি। আরেকটা এই এক্সপোজার থেকে যে পরে, বরং আমাদের সময় তো এত রকম পড়াশোনার স্কোপ ছিল না, এখন তো কত কিছু আছে। আপনার কে বলতে পারে আপনার ছেলে মেয়ে হয়তো সিনেমাটোগ্রাফি নিয়ে পড়তে চায়, ক্যামেরা নিয়ে কাজ করতে চায়, বা হয়তো সাউন্ড নিয়ে করতে চায়, সাউন্ড নিয়ে কাজ করতে চায়। আপনারা কোনো জানতে চেয়েছেন ছেলে মেয়েদের কাছে? আপনারা ওই এক ডাক্তারি আর ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। এতটা যে ব্যাপ্তিটা বেড়ে গেছে সেই জায়গাটা আই থিঙ্ক সবাই কথা বলে না বা জানতে চায় না। এখানে কথা হচ্ছিল মেকআপ আর্টিস্ট, যে প্রস্থেটিক মেকআপ কত বড় একটা সায়েন্টিফিক জিনিস। ইনফ্যাক্ট মেকআপ ব্যাপারটাই তো একটা বিরাট সায়েন্টিফিক। শার্লক হোমসের সময় থেকে শুনে আছে, এটা মেকআপে একটা মানুষকে এমন বদলে দেওয়া যায় কেউ চিনতেই পারবে না, সেটা তো বিরাট সায়েন্স। আজকে তো অস্কারের মধ্যেও মেকআপের জন্য পুরস্কার। আপনি কি করে জানলেন আপনার ছেলে ভাবে মেকআপ আর্টিস্ট হতে চান না? তাকে আপনি পড়াশোনা করিয়ে বিদেশ থেকেও তো করিয়ে আনতে পারতেন। এটা প্রস্থেটিক মেকআপ কি একটা মুখের কথা? আপনি জানতে চেয়েছেন কোনোদিন হতে চায় কিনা আপনার ছেলে? তো এখানে কোথায় ওদের মানে আমি ফর ল্যাক অফ বেটার ওটা একটা অজ্ঞ হয়ে থাকাটা কি বাই চয়েস? না না না, সেটা মানে ওনারা ভেবে নিয়েছেন অর্থকরী দিকটা শুধু। তা কে বললো আপনাকে মেকআপ আর্টিস্ট হলে অর্থকরী দিক নেই, ডান্সার হলে নেই, পেন্টার হলে নেই? আপনারা এখনো ধরে রেখেছেন পেন্টার মানে তার পয়সা হবে না। ম্যাম আজকের দিনে বাবা মার যে রোল সেটা কি আলাদাভাবে ডিফাইন করা উচিত, নাকি এই এক্সপেকটেশনের কোয়েশ্চেনটাই বেশ হার্মফুল, যেটা নিয়ে কেউ কথা বলে না? না, অবশ্যই ডিফাইন করা উচিত, কারণ আজকের যে পেরেন্টিং, খুবই খারাপ লাগবে শুনতে, কিন্তু আজকের পেরেন্টিংটা একদম ঠিক নয়।
সেটা যদি হয় যে ক্লাস 6-এর মানে যত দিন যাচ্ছে প্যারেন্টিংটা কিন্তু আরো খারাপ হয়ে যাচ্ছে। যারা ওপাশে আছেন আমার কথাটা ভালো লাগবে না, কিন্তু আমরা তো প্রত্যেকদিন বসে থাকি এবং আমাদের কাছে অবশ্যই আমি ছেলেদের দিকটা দেখি যারা মেয়েদের নিয়ে কাজ করেন, মেয়েদের কথা বলতে পারবেন। কিন্তু আমি যে সমস্ত পুরুষ মানুষকে দেখি অফিসে বসে, তারা তো আমার কাছে বিভিন্ন রকম ডিসপিউটে আসেন, ম্যাট্রিমোনিয়াল হতে পারে বা ম্যাট্রিমোনিয়াল ছাড়াও বিভিন্ন মেয়েদের সঙ্গে জড়িয়ে পড়েছেন। কাজে সেখানে কিছু মেয়ের ভূমিকাও আছে, তাদের বাবা মারা আবার তাদের কথা বলবেন। কিন্তু যে সমস্ত ছেলেদের আমরা দেখি তাতে মনে হয় প্যারেন্টিং এর একটা গন্ডগোল আছে। মানে প্যারেন্টিং এর গন্ডগোল কিরকম, আজকের যেটা আমাদের সময়ও হয়নি, যে আজকের বাবা মায়েরা না, মানে ছেলেদের ক্ষেত্রটা আমি বিশেষ করে বলবো, এত বেশি প্রোটেকশনে ছেলেদের মানুষ করছেন, তার ফলে ছেলেদের মধ্যে না যে কোনো মানে ঝামেলা বুঝে নেবার ব্যাপারটা, যে কোনো বিপদে দেখে নেব কি হবে, এই ব্যাপারগুলো তো একদম তৈরি হচ্ছে না। তার প্রথম এবং প্রধান একটা কারণ কিন্তু সবারই আজকে একটি করে ছেলে বা একটি করে মেয়ে বা ম্যাক্স টু ম্যাক্স দুটো করে বাচ্চা। তার ফলে কি তারা না সবকিছু এত জুগিয়ে দিচ্ছেন, মানে একজনের উপরে হয়তো ফোকাস শুধু না। আর আজকে কি হচ্ছে, যাদের এরকম সবারই বাবা মা হয়তো ওয়েল টু ডু, হয়তো বাবা মা দুজনেই চাকরি করেন, ভালো টাকা পয়সা আছে, এবং বাবা মা দুজনে মিলেই হয়তো বাড়ি গাড়ি সব করে নিয়েছেন। তার ফলে সেই ছেলে মেয়েরা তো এটা শিখছে না যে আমাদের কিছু করে নিতে হবে, মানে সব পাওয়া হয়ে যাচ্ছে, সব জানেন তারা পেয়ে গেছি, রাইট। মানে কিছু আর তাদের বানাবার নেই, তারা জানেন আমরা কিছু না করলেও আমাদের সব আছে। আর তার ফলে বাবা মাও তাদের এটা দিচ্ছেন যে বাবু তোকে কিছু করতে হবে না। মায়েরাও হয়তো মেয়েদেরকে বলেন মামুনি তোরই তো সব। তার ফলে এই যে ভেতর থেকে যে আমাদের মধ্যে যেটা ছিল না, যে আমরা না সব পাইনি, হয়তো বাবা মা দুজনেই চাকরি করতেন কিন্তু আমাদের সবকিছু দেওয়া হয়, কিছু না পাওয়া থাকলে হয়তো পরে একটা কাজ, হ্যাঁ আমাদের মধ্যে না এই ব্যাপারটা ছিল যে রোজগার করে নিতে হবে, আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে আমরা এটা করবো। যেমন একটা সময় এটাও ভাবতাম যে চকলেট তো খেতে পেতাম না, এত দেওয়া হতো না বাড়ি থেকে, ভাবতাম যে প্রথম চাকরি পেয়ে খুব চকলেট খাবো, কিন্তু যখন চাকরিটা পেলাম তখন যে চকলেট খাওয়ার স্পৃহাটা আর বেঁচে নেই, বড় হয়ে গেছে অনেকটা, তখন আর তো চকলেট খেতে সেই কানেক্টটা আর আমরা জানতাম বাইরে খেতে যাওয়া মানে হচ্ছে পুজোর শপিং করতে যেতাম বাবা মার সঙ্গে, ওই একদিনটা আমরা বাইরে খাবো জানতাম। আর হয়তো অকেশনালি কখনো সখনো কারুর একটা হয়তো পিসিদের বিয়ে হয়েছে, পিসিরা এসছেন, হয়তো অষ্টমঙ্গলায় বা কখনো সবাই মিলে বাইরে খেতে যাওয়া হলো, বা সিনেমা দেখতে যাওয়াও সবাই মিলে খুব রেয়ার। এটা আপনি খারাপ বলবেন না ভালো বলবেন আমি জানি না, অকেশনাল। আর আজকে তো সবকিছুই জল ভাত, আজকে চাইলেই আপনি অ্যাপে খাওয়ার অর্ডার করছেন। ছেলেমেয়েরাও তো এরকম হয়ে গেছে, বাবা মার সঙ্গে সম্পর্ক হয়তো সেটাই, কার্ডটা চেয়ে নেওয়া পর্যন্ত অনলাইনে, বা নিজেদেরই হয়তো একটা অ্যাকাউন্ট বাবা মা বানিয়ে দিয়েছে, সেটাতে রয়েছে, সেটাই ইউজ করছে। হ্যাঁ, তার ফলে কি যে বাইরে খেতে যাওয়া, তার কিন্তু যে উত্তেজনা আনন্দ সেও তো সব চলে গেছে। তো এখানে একটা জিনিস যেটা পরের একটা পার্টে আসতে চাইবো, যে ধরুন এই ইন্টারনেট অ্যাক্সেসটা যেটা রয়েছে, যে ইনফরমেশনটা যেটা পাচ্ছে, হয়তো সবাই সেভাবে এক্সপ্লোর করছে না, বা আর একটা যারা এক্সপ্লোর করছে সেটা হয়তো অনেক সময় একটু খারাপ দিকটায় চলে যাচ্ছে। এটা হবে, ইউজ থাকলে মিস ইউজ তো হবেই। তো সেটা আমি একটা স্পেসিফিকলি কথা বলতে যাবো, যেহেতু বাচ্চারা শুনছে, অনেকের মধ্যে একটা সমস্যা হয় যেটা হলো এই পর্নের প্রতি একটা আসক্তি বা সেটা দেখা। এই জায়গাটা আপনি যখন কোনো কিছু এত সস্তায় ওপেন করে দেবেন তখন তো এসব হবে। সস্তায় নেট মানে ইন্টারনেটের কথা বলছি, হ্যাঁ হবে, খারাপ জিনিসের দিকে আসক্তি তখন তো হবেই, এটা আপনি আটকাতে পারবেন না। তবে পর্নের ক্ষেত্রে জানবেন নারী পুরুষ সবার সমান আসক্তি আছে, এবং বাচ্চাদেরও তো আছে, তার ফলে কিন্তু অনেক ক্ষতিও হয়ে যাচ্ছে। এই ক্ষতিটা কি পারসেপশন আর ইন্টিমেসিটা বদলে যাচ্ছে? কি বলুন তো, একটা মানুষ জানেন তো ভালোর থেকে খারাপের দিকে অ্যাট্রাক্টেড তাড়াতাড়ি হয়, এটাই স্বাভাবিক। তার ফলে বহু ছেলে মেয়েদের ভবিষ্যৎ জীবনও নষ্ট হয়ে যাচ্ছে। পুরুষ মানুষ এটা দেখে অনেক বেশি পিডোফিলিয়া আক্রান্ত হচ্ছে, মহিলারাও তাই। এগুলো দেখলে আপনার না স্বাভাবিক জীবনের প্রতি রিলেশনশিপ গুলো একটু নড়বড়ে না, স্বাভাবিক যে জীবনটা, একটা সেক্সুয়াল যে স্বাভাবিক লাইফ, সেটা থেকে আপনার নজরটা সরে যায়, আপনি ভাবতে শুরু করেন ওটাই নর্মাল, কিন্তু ওটা তো অ্যাকচুয়ালি নর্মাল না। ওগুলো যে শুটিং, এটা তো আপনি বুঝতে পারেন না, ওটা হয়তো কখনো মেডিসিন খেয়ে, কখনো অন্যভাবে, নানানভাবে ওগুলো তো শুট হচ্ছে, আপনি বুঝতে পারছেন না ওটা নর্মাল নয়। এবং সেটার মধ্যে আমি এমনই ঢুকে পড়ছি, আর বাচ্চারা তো আরো বোঝার ক্ষমতা, ওরা তো কোনোভাবে ভাবতেই, এই যে বাচ্চাদের মধ্যে এত ভায়োলেন্স বাড়ছে, নানান রকম, অনেক বাচ্চাও অনেক কিছু করে ফেলছেন, তার একটা বড় কারণ কিন্তু এগুলো। তো ধরুন আমি একবার জন্য ঢুকে পড়েছি ব্যাপারটার মধ্যে, তারপরে কি হচ্ছে, যখন কেউ জানাজানি হচ্ছে তখন ওই শেম যেটা একটা হচ্ছে, সবাই সেখান থেকে সুইসাইডে চলে যাচ্ছেন, সেখান থেকে ডিপ্রেশনে চলে যাচ্ছেন, মেন্টাল অ্যাংজাইটি, অনেকে হয়তো ওষুধ খেতে হচ্ছে তখন। এখানে আরেকটা জিনিস যেটা হলো, ধরুন অনলাইনের ক্ষেত্রে একটা বেড়ে গেছে, সেটা হলো যে এই এত বেটিং ফ্যান্টাসি অ্যাপ করা হলো, এগুলো তো বন্ধ করা হলো, বাট কিছুগুলো ধরুন ক্যাসিনো অ্যাপ বা এগুলো যেগুলো এখনো চলছে, এগুলো খুব মুশকিল। ওটা ওরা একটা ফেম মতন মনে করে নিচ্ছে। যেমন আমরা একটা দেখছিলাম যে ওরা একটা লিগের মতন বানিয়ে ফেলেছে, যেখানে কে কি র্যাঙ্ক করছে পাড়ার, এবং এক একজন শ্রেণী ফাইট করছে। বললাম না একটু আগে যে এই জেনারেশনটা এই পিয়ার প্রেসার, এই সবকিছু এগুলোর মধ্যে জীবনটাকে মনে করে নিয়েছে এটাই জীবন। এখানে গন্ডগোল হয়ে যাচ্ছে সব।
আর এই ইন্টারনেটের অবাধ অ্যাক্সেস, এখন কি বলুন তো, আপনি সেই বয়সটায় তো পৌঁছাননি, ওরা তো পৌঁছায়নি যেখানে গিয়ে বুঝতে পারবে কোনটা ভালো কোনটা খারাপ। ওরা ভাবছে এটা লাইফ। তবে কোথাও কি একটা কোনো মানে অ্যাজ পার্ট অফ দ্য এডুকেশনাল কারিকুলাম এরকম থাকা উচিত, একটা বয়সের আগে এগুলো তো অ্যাক্সেস করা, এগুলো হয় অ্যাক্সেস, অথবা একটা লেভেল অফ এডুকেশন, যেমন আমরা বারবার কথা বলেছি সেক্স এডুকেশন নিয়ে, কিন্তু কোনোদিন সেটা দেখুন আমাদের দেশে এখনো সেক্স এডুকেশন মানে কি মনে করা হয় বলুন তো, কি করে ইন্টারকোর্স করা হবে। এক্স্যাক্টলি, কি করে আজকে সেক্স এডুকেশন মানে কিন্তু সেটা নয়। সেক্স এডুকেশন ইজ আ টোটালি ডিফারেন্ট থিং, রাইট, যেটা আমরা বুঝিনি কোনোদিন। রাইট, সেক্স এডুকেশন একদম একটা অন্য শিক্ষা, আর 10টা শিক্ষার মতো এটাও একটা শিক্ষা, আমরা বুঝেছি সেটা। তো ওটাই বুঝলাম যে গেল করে পড়লাম সেক্স এডুকেশন, কোনোভাবে পড়ে পার করে দিলাম, ওটা যেমন একটা বন্ধ তালা বন্ধ করে রেখে দিই। না, ওটা একটা সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক জিনিস, সেটা আমরা শেখাতে চেয়েছি কাউকে, হলেও কিন্তু এই পর্ন ওটাই বলতে চাইছি, সব কমে যেত। সেই পুরো জিনিসটা যদি একটা সেভাবে কোনো কাজ, তার মধ্যে কিন্তু এগুলোও পড়া উচিত, যে তোমরা যে পর্নোগ্রাফি দেখো করো, এগুলো সব শুটিং, এগুলো এরকম করে করা, এগুলো কোনো সত্যতা নেই, বাস্তবের থেকে অনেক দূরে। আমরা কোন চালু করলাম এদেশে। এই যে আর্লি চাইল্ডহুডে এই যে ইমোশনাল সিকিউরিটি যেটা ধরুন দরকার, আমরা কি খাচ্ছি, কি খেলি রে বাবা সেটা নিয়ে কথা বলছি, কি পড়লি রে বাবা এটা নিয়েই সারাদিন পড়ে রয়েছে, যেটা আপনি বলছেন সত্যি আপনার বাচ্চারা সেটা চান। এক্স্যাক্টলি ওই জায়গাটাই যে বলছি যে ইমোশনাল বন্ডটা বা সবটা ছেড়ে দিচ্ছে, ওর দিকে ভাবছি মানে পাশের বাড়ির মেয়েটি ডান্স, বাংলা ডান্সে নাচ করছে, কাজে আমার মেয়েকেও নাচ করতে হবে। আপনি কি জানতে চেয়েছেন আপনার মেয়ে নাচ করতে চায় কিনা? হয়তো সে গান গাইতে চায়, বা হয়তো সেগুলো কিছু পছন্দই করে না, সে ফুটবল খেলতে চায়। আপনার মেয়ে, কি অন্যায় আছে তার মধ্যে? আপনার মেয়ে তো ফুটবল বা ক্রিকেটও খেলতে চাইতে পারে, তখনই আপনি বলবেন হ্যাঁ ছেলেদের মতন ফুটবল খেলবি, ক্রিকেট খেলবি। সেই জিনিসটা তো আমি জানতেই পারি। আর উল্টোটাও সত্যি, বহু ছেলে আছে, যেহেতু আমি এই কাজের সূত্রে অনেক ডান্স স্কুলে যাই, বহু ছেলে আছে যারা নাচ করতে চায়। আমি তো নাচ করতে দিলাম, বা হয়তো আমি মেকআপ আর্টিস্ট হয়ে দিলাম অ্যাজ এ বয়। আমার কথা, নাচ করতে চায় অনেক ছেলেকে আমি চিনি, তখন পাড়ার লোক বলবে তাদেরকে, বলছে বাবা তোমার ছেলে আবার মেয়েদের মতো নাচ করে। অনেক ছেলেকে জানি যারা আলপনা দিতে চায়, তাদেরকে তো সমাজ থেকেই বলা হচ্ছে বাবা তোমার মেয়ে আবার মেয়েদের মতো ঘর গোছায়, আলপনা দেয়। কেন? কাজের এই ভাগ কবে থেকে তৈরি হলো, কেন হবে? আমি এটা আমার খুব বড় প্রশ্ন। যে কোনো মেয়ে ফুটবল ক্রিকেট খেলতে চাইতে পারে, কুস্তি করতে চাইতে পারে, বক্সিং করতে চাইতে পারে, বা ছেলেরাও নাচ করতে পারে, আলপনা দিতে পারে, রান্না করতে চাইতে পারে। ভাড়া পৃথিবী জোড়া সব বড় শেফরাই তো পুরুষ মানুষ, সব বড় হেয়ার ড্রেসার পুরুষ মানুষ, সব বড় মেকআপ আর্টিস্ট পুরুষ মানুষ, অসুবিধে কোথায়? আর মেয়েরা কি বক্সার হতে পারেন না? তবে এটা যে এই যে সমাজের যে বার্ডেনটা, এটা যেটা আসছে, ধরুন যে প্যারেন্ট রয়েছে, সে হয়তো অতটা সময় তার ছেলে মেয়ের সাথে কাটাই না যে বুঝবে। না, প্রবলেমটা হচ্ছে উনি যেটা হতে পারেননি, উনি সেটা চান ওনার ছেলে নিজের আনমেট ডিজায়ার গুলো। তাহলে এখানে তো গন্ডগোল হয়ে যাচ্ছে না, গন্ডগোলটা তো এখানে। তাহলে সেটা চাপিয়ে দেওয়ার সেই একটা বোঝাটাই আজকে তারা আজ বলে না, এটা চিরকালই ছিল। তবে আগে কি হতো, এক একজনের হয়তো 4-5 জন ছেলে মেয়ে, তখন আগেকার মায়েরা সংসার নিয়ে এত ব্যস্ত থাকতেন, 4-5 জন ছেলে মেয়ের মধ্যে এইসব নিয়ে এত ভাবার সময় পেতেন না। কেউ নিজের মতনই বড় হয়ে উঠছে, নিজের মতো বড় হচ্ছে, সংসারটাও বড় ছিল, জয়েন্ট ফ্যামিলি। হয়তো তখন বাবা, জ্যাঠা, ঠাকুমা তাদের মতামতটা অনেক প্রধান ছিল, তখন এই ব্যাপারটা এরকম প্রকট হতো না। আমার কাছে কথা এটা রাইট। এবার ধরুন কিছু কিছু বাচ্চারা যেমন রয়েছে, যারা যেমন একদিকে যেমন অনেকটা বাবা বাচ্চা করে এরকম চলছে, কিছু কিছু ট্যান্ট্রাম, স্টাবারনেস বহুত ছোটবেলা থেকেই চলে আসছে। আর একটা বড় কারণ যেমন আপনি বলছেন যে ওরা যেভাবে একটা দিক দেখছে, অন্য সাইডে যদি ভাবি যায় যে বাচ্চারা যারা দেখছে তাদের মধ্যে যখন এই কোয়ালিটিসগুলো দেখছে, সেটা হয়তো তাদের হ্যাম্পার করছে, তারা সেটাকে কিভাবে সামলাবে? দেখুন একটা কথা বলি, আজকের বাচ্চাদের আপনি দেখবেন মা বাবার রুটিন থাকে, মায়েদের বিশেষ করে, এই স্কুল থেকে এলো, তারপরে এই নাচের ক্লাস, সাঁতারের ক্লাস, টেনিসের ক্লাস, কোনোটাই কিন্তু ঠিক মতো হচ্ছে না, মানে পরপর করা আছে। কারণ কেন করা আছে আরো বলুন তো, সবাই যায়, কাজে আমার বাচ্চাকেও যেতে হবে। এই করতে করতে আক্ষরিক অর্থে যেটা স্পোর্টসম্যান স্পিরিট, সেটা কিন্তু নেই। তার ফলে আজকের প্রজন্ম রিজেকশন বা ডিনায়াল সহ্য করতে পারে না। এই যে কদিন আগে দক্ষিণেশ্বরে হলো, একটি ছেলে একটি ছেলেকে ছুরি মেরে খুন করে দিল। কি ব্যাপার? এ নাকি গার্লফ্রেন্ড সম্বন্ধে একটা কটূক্তি করেছিল, সেই নিয়ে মারামারি করতে করতে অপেক্ষা করছিল, সেদিন ছুরিটা মেরে দিল। অর্থাৎ আমরা কিন্তু কোনো রিজেকশন, কোনো ডিনায়াল কিছু সহ্য করতে পারি না, আমরা হেরে যাওয়া সহ্য করতে পারি না এই প্রজন্ম। ফেলিয়ারটা সেভাবে শেখানো হয়, কারণ আমরা শেখাইনি তো। স্পোর্টসম্যান স্পিরিট যেটাকে বলে, যে কোনো জিনিস হতে পারে, আমি জিতলেও যেমন আমি হারলেও, এই যে খেলাধুলা অ্যাকচুয়ালি নেই। টেনিস খেলতে যাওয়া নিয়ম করে কে খেলা বলে না, কিন্তু আমি আমার স্ট্যাটাস একটা দেখাচ্ছি, স্ট্যাটাস সিম্বল তৈরি হয়েছে, আমি গেলাম গিয়ে জিমে একটা ছবি তুলে দিলাম, এটাকে স্ট্যাটাস স্পোর্টসম্যান। এই যে আগেকার দিনে বাচ্চারা খেলতো না মাঠে, সবাই মিলে মারামারি করে ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, মারামারি হচ্ছে, হেরে যাওয়া হচ্ছে, প্রচন্ড মারামারিও হচ্ছে বন্ধুদের মধ্যে, আবার বিকেলবেলা ভাব হয়ে যাচ্ছে। এসব কি আজকে আছে? এখন তো সব মোবাইলে হচ্ছে না, সেই জন্যই গন্ডগোল হয়ে যাচ্ছে। আপনি দেখবেন ওই যে মাঝে একটা খেলা এসেছিল মোবাইলে, ওই যে মেরে দেওয়া, তারপর ব্লু হোয়েল এলো, আরো সব এসবের পরে ওদের মুখগুলো দেখবেন কি ভয়ঙ্কর। একটা সিনেমা এসেছিল ওই হাবজি গাবজি বলে, ওই বাচ্চাটাকে দেখেছিলেন, ওর বাবাকে মারতে গিয়েছিল বাচ্চাটা,
বাবা মোবাইলটা নিয়ে লেভেল ক্রস করতে করতে কোথায় চলে যায়। অনেক ছেলে তো শুনেছি পড়ে গিয়ে আত্মহত্যা করেছিল, মানে খেলাটার মধ্যে চলতে চলতে। তো আমার কাছে এটাই কথা যে আমরা ডিনায়াল, রিজেকশন, এই জন্য সামান্য রেজাল্ট খারাপ হলে ওরা সুইসাইড করে ফেলছে, কিছু নিতে পারছে না। মানে একটা মানুষের জীবনে কি সবসময় সাকসেস হবে নাকি? তবে একটা কথা এখানে ধরুন আজকের দিনে এই যে জিনিসগুলো আসছে সেটা হলো এই ডিজিটাল ওয়ার্ল্ডের যে এক্সপোজার, সেটা যেটা একটা দেওয়াটা দরকারের জায়গা, 100 বার। আর আরেকটা জায়গা যেটা রয়েছে ওভার ইন্টেলিজেন্স, স্ক্রিন টাইমের মধ্যে বসে রয়েছে বেশিক্ষণ। আমি আপনাকে কি বলছি, ব্যালেন্স করবে কি করে? আমরা যখন অল্প বয়সী ছিলাম তখনও একরকম ভাবে তো ছিল, ডিজিটাল ওয়ার্ল্ড ছিল না, কিন্তু তখনও তো টিভি এসেছে, তখনও অনেক কিছু এসেছে। আবার এখন আরো এগিয়েছে দুনিয়া, এখন এআই এসেছে, চ্যাট জিপিটি এসেছে, সবসময় এরকম করে কিছু না কিছু এসেছে, একটা করে ফেজ অফ ডেভেলপমেন্ট। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আপনাকে জানতে হবে তার ইউজটা কিরকম হবে। আজকে দুনিয়াটাকে একটা সময় ছিল যখন বাচ্চারা মাঠে খেলতে টেলতে যেত, তখন আমরা বাচ্চাদের কি শেখাতে শুরু করলাম, তোমার সারাদিন পড়তে হবে। সেই পড়তে পড়তে তাদেরকে পুরো ঘরে ঢুকিয়ে দিলাম, মাঠ ঠাট সব জীবন থেকে হারিয়ে গেল। বাচ্চাদের শুধু শেখালাম তোমায় পড়তে হবে, তোমায় জয়েন দিতে হবে, তোমায় আইআইটি দিতে হবে, করতে করতে তোমায় শুধু ভালো ছেলে হতে হবে। আর একটা মজা দেখুন, বাবা মা সারাদিন কানের কাছে বললো তোকে বিদেশ যেতে হবে, তোকে বড় চাকরি করতে হবে, বিদেশ যেতে হবে, এই করতে হবে, করে সব গেল, যারা গেল। আজকে সেই বাবা মারাই বলেন আমরা একা হয়ে গেছি, আমাদের দেখছে, আমাদের কেউ দেখার নেই। তা আপনি কি এক্সপেক্ট করেন আপনার ছেলে মেয়ে বিদেশে থাকে, তারা প্রত্যেক দিন হোলি দিওয়ালি সব কিছুতে ছুটি ব্যাপারে আপনাকে আসবে, আর আপনার অসুখের খবর শুনলে এসে ওষুধ কিনে দেবে আপনাকে? তাদের যে আপনারা পাঠিয়েছেন তাদের তো ওখানে কমিটমেন্ট আছে, ওখানে তো হুট বলতে হুট ছুটি পাওয়া যাবে না। তাহলে এই আপনারাই কিন্তু ওনাদের পাঠালেন, লোককে বলছেন আমার ছেলে বা মেয়ে আমেরিকায় থাকে, ওরা তো খুব নাম কিনেছেন চারপাশে। তা আজকে আপনি আবার এক্সপেক্ট করছেন আপনার ছেলে মেয়ে প্রতি হোলি দিওয়ালিতে এসে আপনার সঙ্গে দেখা করবে, আপনার সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া করবে। নেচারটা ছাড়তে হবে। হ্যাঁ, আপনারাই তো পাঠিয়েছেন, এই স্বার্থপরতার বীজ তো আপনারা বুনেছেন। বাবু মামনি কাউকে কিন্তু খাতা দেখাবে না তোমার টিউশনের, তুমি কোথায় পড়ো কাউকে বলবে না, তোমার টিফিনের ভাগ কাউকে দেবে না। আজকে সেই স্বার্থপরতার বীজ এত মহিরুহ হয়েছে, প্রথম কোপ আপনাদের উপর পড়েছে। একজন টিনেজার বা একজন ইয়াং অ্যাডাল্ট যখন তার নিজেদের চয়েসেসগুলো নিজেই করে, ধরুন কেরিয়ার হোক, ফ্রেন্ডস হোক বা লাইফস্টাইল হোক, অনেক ক্ষেত্রে সেটাকে একটা ডিসওবিডিয়েন্সের আখ্যা দেওয়া হয়। তো সেটা কি ঠিক নাকি এটা তার একটা আইডেন্টিটি গ্রো করছে? না, ডিসওবিডিয়েন্স কেন হবে? আর একটা কথা আমি বলি, এই যে কথায় কথায় একটা বলা হয় না আজকের জেনারেশন মানে খারাপ, এটা না আমাদের বুঝতে হবে। এটা আমাদের দাদু যখন ছিলেন বাবাকে বলতেন আমাদের সময় এরকম ছিল না, বাবারা আবার তার আমার কাকাদের বলেছেন, কাকারা আবার তার পরের জেনারেশন তারা আমাদের বলেছেন, এরকম না চলতে থাকে। তাহলে দেখতে গেলে আইদার সবসময় সমাজ রসাতলে গেছে, আর নয়তো নাও ইজ দ্য বেস্ট, মানে যেটা যখন চলছে সেটাই তখন এক একটা জেনারেশনের ভ্যালুস গুলো আলাদা। আর না তো নাও ইজ দ্য বেস্ট, মানে যেটা যখন চলছে সেটাই বেস্ট, না তো সবসময় সমাজ রসাতলে গেছে। দুটোর একটা আমাদের ধরে নিতে হবে, তাই না? যে সবাই সব পরবর্তী জেনারেশনকে বলছে আমাদের সময় এরকম ছিল না। কাজে এই যে মানে যদি এটাকে জেন জেড বলতে পারি আমরা, তো কেন খারাপ হবেন? তারা তাদের মতন, তাদেরকে তাদের মতো করে বিচার করতে হবে। আজকের প্রেমের কনসেপ্ট যদি আমি উত্তম সুচিত্রার প্রেমের কনসেপ্টে ফেলতে চাই তাহলে তো হবে না। না, আজকের অ্যাপস গুলো দিয়ে যেভাবে যা দেখা হচ্ছে সেটা করতে হবে। কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। আজকের প্রেমে কিন্তু শরীর একটা বিরাট ব্যাপার, মানে অনেক বড়, মানে ওটা কোনো রাদার বলবো কোনো ব্যাপার নয়, রাদার কোনো ব্যাপার নয়। আর আমাদের সময় অবধিও কিন্তু প্রেমে ফিজিক্যাল রিলেশন একটা বিরাট ব্যাপার ছিল, একটা বড় কনসেন্টের পরে হয়তো ব্যাপার। কনসেন্ট শুধু না, একটু হাত ছোঁয়া, একটা চুমু খাওয়া, সে একটা সাংঘাতিক ব্যাপার, রাতের ঘুম উড়ে যাওয়ার মতন। কিন্তু আজকে ওরা মনেই করে না একটা। এবং আমার মনে হয় সেটা কিন্তু ডেপিকশনটাও যেটাতে আমরা দেখি যে মুভি বা যে কোনো দেখানো হয় প্যারালাল, যখন একটা আজকে মুভিগুলো দেখবেন ওরকম, এখন ডেপিকশনটা এরকম। আর আজকের দিনে মানে এটা ওরা কিন্তু খুব হয়তো অ্যাকোয়েন্টেন্সেস যাকে বলে, হয়তো বন্ধু না, তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে যেটা ভালো না খারাপ দ্যাটস কিন্তু ডিফারেন্ট। সেটা আমি আমার জেনারেশন হিসেবে, মানে আমি এই জেনারেশনের মানুষ হিসেবে মেনে নিতে পারছি কিনা দ্যাটস ডিফারেন্ট, কিন্তু এটা ভালো না মন্দ সে প্রশ্ন আলাদা। কিন্তু এই জেনারেশন কিভাবে সেটাকে দেখে সেটা তাদের ব্যাপার। যেমন এই জেনারেশনের বহু ভালো জিনিস আছে, ওরা কিন্তু সত্যিটাকে সত্যি বলতে পারে। আমাদের জেনারেশন কি জানি না, তার পরের জেনারেশনের কথা আমি বলতে পারবো না। আমরা কিন্তু অনেক কথা সত্যিটাকে সত্যি বলতেই পারি না, ওরা কিন্তু মুখের উপর বলে দিতে পারে, ভয়টা কম, ওরা বলতে পারে। তাহলে আবার সবসময় এটা বলা যাবে না যে ওরা কারোর প্রতি সহানুভূতিশীল নয়। ওরাও কিন্তু আবার অনেকেই অনেক এনজিওতে কাজ করে, অনেক দূর দূর অব্দি গিয়ে এই জিনিসগুলো অনেক সোশ্যাল কাজের জন্য চলে যাচ্ছে, অনেক কিছু করছে, অনেক রাস্তায় নেমে। আজকে গত বছরে অভয়াকাণ্ড ওরা যেভাবে রাস্তায় নেমেছে, আমরা কি পেরেছি? আগের জেনারেশন পারিনি তো অনেক কিছুতে করতে। তো সবসময় সবাইকে এরকম নস্যাৎ করে দেওয়া যাবে না। কাজে এই জেনারেশনটাকে তাদের মতো করে বুঝতে হবে। আজকে যখন আমরা একপাশে বলবো আমরা ডিজিটাল ইন্ডিয়া, আমরা এআই, আমরা চ্যাট জিপিটি, আমাদের হ্যানা ত্যানা সবকিছু অনলাইনে লিঙ্ক, অথচ ওদেরকে বুঝতে চাইবো না, এটা একসঙ্গে হবে না।
রাইট ম্যাম, আমরা লাস্ট সেকশনে চলে এসেছি। তো এখানে আমরা কি করব, আমি আপনাকে দুটো করে পয়েন্টস দেবো, আমরা একটা র্যাপিড ফায়ার করব। তো ইউ সিলেক্ট হোয়াট এভার ইউ লাইক, ঠিক আছে? তো প্রথম যেটা রয়েছে, স্ট্রিক্ট প্যারেন্টিং অর ফ্রেন্ডলি প্যারেন্টিং? অবশ্যই ফ্রেন্ডলি প্যারেন্টিং। ওকে, মার্কস না স্কিলস? স্কিল। লাভ ম্যারেজ অর অ্যারেঞ্জ ম্যারেজ? এটা নিয়ে বলা খুব মুশকিল। রোজই দেখছি 14 বছরের প্রেম 3 মাসের মধ্যে ডিভোর্স করতে আসছে, আবার অ্যারেঞ্জ ম্যারেজে তো ভাঙছেই। খুব ডিফিকাল্ট এটা বলা। ওকে, কোনটা বেশি ডেঞ্জারাস, ছেলেদের বেশি ফ্রিডম দেওয়া নাকি মেয়েদেরকে রেস্ট্রিকশনে রাখা? এটা কোনোটাই বলে না, মানুষ হিসেবে যেরকম নর্মালি বড় হওয়া সেটাই ইকুয়ালি দেখা। equal। সোশ্যাল মিডিয়া নাকি রিয়েল কনভারসেশনস? অবশ্যই রিয়েল কনভারসেশনস। ওকে, ডিসিপ্লিন থ্রু ফিয়ার নাকি গাইডেন্স থ্রু ট্রাস্ট, কোনটা হওয়া উচিত মোড? গাইডেন্স টু ট্রাস্ট। ওকে, ট্র্যাডিশন বজায় রাখা উচিত, ওগুলো ধরে রাখা নাকি চেঞ্জ? দেখুন, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট, কিন্তু ট্র্যাডিশনও তো বজায় রাখতে হবে অবশ্যই। ওকে, কিভাবে বাচ্চাদের বোঝা রাখবে, মানে সাইলেন্স অ্যাবাউট টাবু টপিকস ওই সম্বন্ধে কথা বলবো না, নাকি অনেস্ট আনকমফোর্টেবল ডিসকাশন করবো? অবশ্যই অনেস্ট আনকমফোর্টেবল Okay. ডিসকাশন। শিক্ষা কিসের জন্য হওয়া উচিত, চাকরি নাকি জীবন? জীবন। ওকে, কোনটা আগে, বাচ্চারা বাবা মাদের বোঝে নাকি বাবা মা বাচ্চাদের বোঝে? বাবা মাকে বাচ্চাকে বুঝতে হবে, আর Right. বাচ্চা তো পরে বুঝবে গিয়ে বাবা মাকে, না? ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সাথে এত ক্যান্ডিড। তবে আপনাকে একটা কথা বলি, আপনি সোশ্যাল মিডিয়া নিয়ে বললেন, এটাও জানবেন সোশ্যাল মিডিয়া আমাদের লাইফে না এলে আমরা এটাও বুঝতে পারতাম না মানুষের মনে কত অন্ধকার। এটা কিন্তু সোশ্যাল মিডিয়া একটা উপকার করেছে, সেই দিকটাও খুলে দেখিয়েছি। হ্যাঁ, যে মানুষের মনে কত অন্ধকার, মানে এই যে ফেক নামের আড়ালে আড়ালে মানুষ যে কি কি বলে যাচ্ছে আপনাকে, আর আননেসেসারি যে কোনো ইস্যু নিয়ে মানুষ কত অন্ধকার ছড়াতে পারেন, এটা কিন্তু সোশ্যাল মিডিয়া না এলে বোঝা যেত না। রাইট, থ্যাংক ইউ সো মাচ ম্যাম আজকে আমাদের এখানে আসার জন্য। অনেক ক্লোজিং নোট, আপনি যদি স্টুডেন্টদের কোনো মেসেজ দিতে চান প্লিজ। না, অবশ্যই একটাই কথা বলবো, যে জীবন অনেক বড়, আর যে মানে স্টুডেন্টের যে লাইফটা সেটা কিন্তু কেরিয়ার তৈরি করার জন্যে, ভবিষ্যৎ তৈরি করার জন্যে। এই স্কুলে কলেজে গিয়ে শুধু প্রেম করে নষ্ট করে দেওয়ার জন্য না, আর কে একটা মেয়ের সঙ্গে প্রেম করলাম, কে ছেলের সঙ্গে প্রেম করলাম, সেটা বিফলে গেল, তাই জন্য সুইসাইডের দিকে চলে গেলাম, আমার ডিপ্রেশনে চলে গেলাম, এই জন্য কিন্তু জীবন হতেই পারে না। ওই সময়টা তো জীবন তৈরি করার সময়, আর যা হবে সবই কিন্তু উইন্ডো শপিং। হ্যাঁ, ওই সময়টা জীবন আর কেরিয়ার যদি ঠিকমতো তৈরি হয়, একই মানে টেক্সচারের মধ্যে অনেক কালার আর ডিজাইন মিলবে, এটা যেন মাথায় থাকে। হ্যাঁ, উভয়ের জন্য বললাম, ছেলে মেয়ে, একা ছেলেদের জন্য বলিনি।